দেখুন, আপনারা মানুন আর নাই মানুন, তৃণমূলের কিন্তু শনির দশা শুরু হয়ে গেছে, রাহুর দশা শুরু হয়ে গেছে, বলা ভালো মমতা ব্যানার্জির রাহুর দশা শুরু হয়ে গেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস রশিদি, জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ আজকে যে ঐতিহাসিক রায়টা দিয়েছে, গোটা দেশের নিরিখে একটা বেনজির রায় হয়েছে। এই যে একটা ছ্যাবলামি হয় না, একটা সিম্বলে জিতলাম, একটা দলের হয়ে জিতলাম, তারপরে আবার নাচতে নাচতে ভয়ে হোক, লোভে হোক, লালসায় হোক বা প্যাঁচে পড়ে হোক অন্য একটা দলে চলে গেলাম। বিশেষ করে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে যে নোংরামিটা শুরু করেছে, 54 জন, ভাবতে পারেন 54 জন নির্বাচিত বিধায়ক যারা কংগ্রেসের টিকিটে, বামেদের টিকিটে, বিজেপির টিকিটে জিতেছে, তাদেরকে লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে, ধমকে চমকে তাদেরকে তৃণমূলে টেনে আনা হয়েছে। মানুষ ভোট দিল একজনকে একটা দলের হয়ে, আর তিনি চলে গেলেন অভিষেক ব্যানার্জির দলে, মমতা ব্যানার্জির দলে। সেই দলেরই রাহুর দশা শুরু হয়ে গেছে। আপনারা মানুন আর নাই মানুন, কেন বলছি? মুকুল রায়, যিনি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, যিনি জুন মাসে দল বদল করলেন, জুলাই মাসে পেয়ে গেলেন পিএসসির চেয়ারম্যান পদ। পিএসসির চেয়ারম্যানটা কি? বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলে একটা কমিটি আছে, তার চেয়ারম্যানের পদ হচ্ছে একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল। এখন যিনি আছেন সেই পিএসসির চেয়ারম্যান পদে সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক, তাকে দেওয়া হয়েছে। আর এই পদে দেওয়া হয় বিরোধী দলের যিনি সদস্য হবেন তাকে দেওয়া হয়। মানে শাসক দল তার বিধায়ক এই পদে থাকতে পারেন না, এটা হচ্ছে নিয়ম, বিধানসভার নিয়ম। কিন্তু এই যে সুমন বাবু এখন আছেন না, তিনি একটা সংবাদপত্রে চাকরি করতেন বাইপাসের ধারে, তৃণমূলের পা চাটে, মানে ভীষণভাবে পা চাটে। আমিও এক সময় এখানে ছিলাম, কলকাতায় বাইপাসের ধারে অফিস, বিরাট রাজকীয় অফিস, বুঝতে পারছেন তো। সেই সংবাদপত্রের একটা জেলা রিপোর্টার ছিলেন, উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের রিপোর্টার ছিলেন এই সুমন কাঞ্জিলাল। তো তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন এবং পরে অভিষেক ব্যানার্জির হাত ধরে তিনি চলে যান তৃণমূলে। তিনি এখন পিএসসির চেয়ারম্যান। তার আগে কে ছিলেন? তার আগে ছিলেন মুকুল রায়, তিনিও তৃণমূলের নেতা ছিলেন। তাঁরও এই সব চুরি জচ্চুরি, এইসব দল ভাঙানোর খেলা তিনিও করতেন, যদিও তিনি অসুস্থ এবং ব্যক্তিগতভাবে আমরা সবাই চাই যে দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন। তিনি একদম অশক্ত, একদম বিছানায় শয্যাশায়ী, একদম শয্যাশায়ী, কথা বলতে পারেন না, কোমার আগের স্তরে আছেন আর কি। তো যাই হোক, কিন্তু তিনি বিজেপির বিধায়ক ছিলেন 2021 পর্যন্ত। 2021-এর জুন মাসে তিনি জয়েন করে গেলেন তৃণমূলে অভিষেক ব্যানার্জির হাত ধরে, সপুত্র শুভ্রাংশুকে নিয়ে। তো তারপরে জুলাই মাসে তাকে দিয়ে দেওয়া হলো পিএসসির চেয়ারম্যান পদ। রাজ্যের বিরোধী দলনেতার নাম কি? শুভেন্দু অধিকারী 1956 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন এবং 2020 সালে তিনি বিজেপিতে আসার আগে তিনি সমস্ত পদ, মন্ত্রিত্ব, বিধায়ক, বিভিন্ন স্বশাসিত সংস্থার তিনি চেয়ারম্যান ছিলেন, সব পদ ছেড়ে ছুড়ে দিয়ে বিজেপিতে এসেছিলেন। তারপরে তিনি যখন মুখ্যমন্ত্রীকে হারালেন, আমরা দেখলাম যে তাকে বিরোধী দলনেতার পদ দেওয়া হলো, সেটাও ফুল ক্যাবিনেট মিনিস্টারের সমতুল একটা পদ। তো শুভেন্দু বাবু চ্যালেঞ্জ করলেন, স্পিকারকে কমপ্লেন করলেন। তারপরে তিনি গেলেন হাইকোর্টে। হাইকোর্ট বলল যে বিধানসভার নিজস্ব বিধি রয়েছে, নিয়ম রয়েছে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার কাছে ফরওয়ার্ড করা হলো। তিনি নাকি ভীষণভাবে তদন্ত করেছেন, ভীষণভাবে খোঁজ খবর নিয়েছেন যে মুকুল রায় এখন কোন দলে আছে। দেখতে পাচ্ছেন তার দলের যুবরাজের হাত ধরে তিনি তৃণমূলে গেছেন, তিনি কোনো প্রমাণ পেলেন না। তিনি বললেন না, মুকুল রায় বিজেপিতেই আছেন। তারপরে শুভেন্দু বাবু আবার হাইকোর্টে গেলেন এবং 4 বছর ধরে চলল সেই শুনানি। আজকের দিনে একটা ঐতিহাসিক রায় হলো এবং এই ঐতিহাসিক রায়ের কপি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সেই রায়ে পরিষ্কার করে বিচারপতি, দুজন বিচারপতি, জাস্টিস বসাক এবং জাস্টিস রশিদি, এই দুজন বিচারপতি বিভিন্ন উদাহরণ দিয়ে, ভারতবর্ষের বিভিন্ন উদাহরণ, মুকুল রায়ের তরফে যে আবেদন, তৃণমূলের তরফে যে আবেদন, স্পিকারের যে রায়, সমস্ত কিছু খতিয়ে দেখে, শুভেন্দু বাবুর আবেদন খতিয়ে দেখে, বিভিন্ন রকমের সংবাদপত্র, ডিজিটাল মাধ্যম, তার স্ক্রিনশট, তার ভিডিও,
এই যে তৃণমূল ভবনে গিয়ে যোগ দেওয়া, সবকিছু খতিয়ে দেখে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন যে না, মুকুল রায় দল বিরোধী কাজ করেছেন, দলবিরোধী আইনের তিনি আওতায় পড়েন, তার বিধায়ক পদ খারিজ হয়ে গেল। বিধায়ক পদটাই খারিজ হয়ে গেল মুকুল রায়ের। তারপরেও আপনারা বলবেন শনির দশা শুরু হয়নি, তারপরেও বলবেন যে থাপ্পড় খেলো না তৃণমূলের নেত্রী, তৃণমূলের নেতারা পরপর পরপর লাগাতার থাপ্পড় খেয়ে যাচ্ছে, কিন্তু থামছে আর না। কুকর্মের ইতিবৃত্ত চলতেই আছে। তাও শোনা যাচ্ছে, বুঝলেন, তাও শোনা যাচ্ছে যে এই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়া নিয়ে স্পিকারের বিরুদ্ধে যে রায়টা দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার বিরুদ্ধে নাকি সুপ্রিম কোর্টে যাবে। বলুন তো, আর 2 মাস থেকে 3 মাস বড় জোর এই সরকারের মেয়াদ, তা সত্ত্বেও আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি টাকা নষ্ট করে লন্ডভন্ড করে সুপ্রিম কোর্টে নাকি মুকুল রায়ের জন্য সওয়াল করতে চলেছে এ রাজ্যের বিধানসভা কাদের? সেখানে পয়সা যে খরচ হয় আলপিন থেকে এলিফ্যান্ট পর্যন্ত, জল খাওয়া থেকে মিষ্টি খাওয়া থেকে সবকিছু, খরচাটা কে দেয়? রাজ্য সরকার। রাজ্য সরকারের তহবিলটা আসে কোত্থেকে? আকাশ থেকে উড়ে উড়ে আসে। আমার আপনার টাকা দিয়ে রাজ্য সরকার চলে, সেই টাকা নিয়ে আবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে। যাক, আবার তো বড় থাপ্পড় খাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, আগে যাক। কিন্তু এবার রইল বাকি যে এবার কি হবে। 54 জনকে ভাঙিয়েছে 2011-র পর থেকে। আর এই তৃণমূল কংগ্রেসের বা মমতা ব্যানার্জির যে বৃহস্পতির উত্থান বা মঙ্গলের উত্থান, গ্রহ নক্ষত্রের ভাষায় আর কি জ্যোতিষীরা যেটা বলে থাকেন বা জ্যোতির্বিজ্ঞান যেটা বলে থাকে, কবে থেকে শুরু হয়েছে? 2008 সাল থেকে। 2008 সালে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার যে জেলা পরিষদ তারা দখল করলো, তারপরে 9-এ যেটা লোকসভা ভোট ছিল, তারপরে 11-তে তারা ক্ষমতায় চলে এলো। তারপর থেকে একদম চলছে যেন অশ্বমেধের ঘোড়া, সব চাই, পুরসভা চাই, পঞ্চায়েত সমিতি চাই, জেলা পরিষদ চাই, সবকিছু চাই, সমস্ত বিধায়ককে চাই, সবকিছু। মানে পারলে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে অক্সিজেন গ্রহণ করছি, এখানেও পারলে একটা লেবেল করে প্যাকেট করে দেয় যে এটাও তৃণমূল। পাচ্ছে না আসলে। এই যে সকালে উঠে আমরা সূর্য স্নান করি, আমরা রোদে যাই, মর্নিং ওয়াক করি, সমস্ত কিছুতে পারলে তৃণমূল কংগ্রেস ছাপ দিয়ে দেয়। যে পানীয় জল আমরা গ্রহণ করি, পারলে সেখানেও তৃণমূল একটা লেবেল দিয়ে দেয় যে জল খাচ্ছ এটাও আমাদের, এই যে সূর্য রশ্মি তোমরা নিচ্ছ এটাও আমাদের, এই যে অক্সিজেন নিচ্ছ এটাও আমাদের। মানে তৃণমূলের ইচ্ছাটা বলছি আর। তারা তো নিজেদেরকে একটা আলাদা রাষ্ট্র ভাবে, আলাদা দেশ ভাবে, আলাদা গ্রহ ভাবে। মানে গোটা বিশ্ব, এই যে পশ্চিমবঙ্গ, সেই যে 294টা বিধানসভা কেন্দ্র রয়েছে, এর মধ্যে তারা ভাবে যে এটা আমাদের পৃথিবী, এটা আমাদের গ্রহ, এটা আমাদের সৌরমণ্ডল। মানে এর বাইরে আর কিছু নেই, কোনো দেশ নেই, কোনো নিয়ম নেই, সংবিধান নেই, কিচ্ছু নেই। তো সেই তৃণমূল কংগ্রেসে যাদেরকে সম্প্রতি ভাঙানো হয়েছে, একদম সম্প্রতি ভাঙানো হয়েছে, সুমন কাঞ্জিলাল তো বললাম, আলিপুরদুয়ারের বিধায়ক বিজেপির, তাকে ভাঙিয়ে নিয়ে গেছে অভিষেক ব্যানার্জি, তাকে নিয়ে গিয়ে পিএসসি চেয়ারম্যান করা হয়েছে। আর কিছুদিন আগে তাপসী মণ্ডল, বিজেপির হলদিয়ার বিধায়ক, তাকে ভাঙিয়ে নিয়ে গেছে তৃণমূলের নেতারা, পতাকা তুলে দিয়েছে। কিন্তু আপনি স্পিকারের কাছে যান, বিধানসভার স্পিকার বলবেন না না আমি জানি না, আমি শুনিনি, আমি দেখিনি, কোনো প্রমাণ পাচ্ছি না। কোনো প্রমাণ তিনি পান না। গোটা দুনিয়া জানে, গুগলে খালি তাপসী মণ্ডল এমএলএ লিখে দিলে তৃণমূলের পতাকা নিয়ে জয় 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 করছে, সেসব ছবি সব আছে, কিন্তু স্পিকার জানেন না। এইবারে এই তাপসী মণ্ডলদের কপালে দুঃখ আছে, সুমন কাঞ্জিলালের কপালে দুঃখ আছে, এবং তন্ময় ঘোষ বিষ্ণুপুরের বিধায়ক, এও নাকি দম বন্ধ হয়ে যাচ্ছিল, কাজের নেশায়, মা মাঠি মানুষের নেশায় চলে গেছে তৃণমূলে। কি হবে? বিজেপির এমএলএ বাইরন বিশ্বাস, একমাত্র কংগ্রেসের উপনির্বাচন হয়েছিল সাগরদিঘিতে, বাইরন বিশ্বাসকে নিয়ে গান বাঁধা হয়েছিল। বাম জোটের, বামফ্রন্ট কংগ্রেসের মিলিত জোটের ফলে কংগ্রেসের টিকিটে তিনি জিতেছিলেন। অনেকে স্বপ্ন দেখছিল বাইরন বিশ্বাসকে নিয়ে, একটা ফোকলোর শুরু হয়ে গিয়েছিল, লোকগীতি চালু হয়ে গিয়েছিল মুর্শিদাবাদে। সবাই খুব আশায় ছিলেন, স্বপ্ন দেখছিলেন, তাকে জিতিয়েছিলেন সাগরদিঘির মানুষ। তিনিও চলে গেলেন অভিষেক ব্যানার্জির হাত ধরে নাচতে নাচতে। এই বাইরন বিশ্বাসের কি হবে? এরপরে হরকালী প্রতিহার, কতুলপুরের বিধায়ক, বিজেপির বিধায়ক, তার কি হবে? মানে লম্বা তালিকা।
11 ক্ষমতায় আসার পর থেকে সেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে আজকের বাইরন বিশ্বাস থেকে শুরু করে লেটেস্ট হচ্ছে তাপসী মণ্ডল, এই যে যাদেরকে ভাঙানো হলো তাদের কপালে শনি আছে। শনিটা কি তাদের কপালে? শনিটা কি স্পিকার বিমান ব্যানার্জির কপালে? না। এই যে রাহুর দশা সেটা কি এদের? না, মমতা ব্যানার্জি তিনি বলেন না আমি 294টা কেন্দ্রে প্রার্থী, মাঝে তো প্রচুর নাম আছে, সব নাম আপনারা জানেন, সে কৃষ্ণ কল্যাণী হতে পারে, প্রচুর নাম, বিজেপির টিকিটে জিতে অন্য দলে চলে যাওয়া, সেই সব ফাজলামি, সেই সব অসভ্যতা, অসাংবিধানিক কাজ, বেআইনি কাজ। কলকাতা হাইকোর্ট দুগালে দুটো থাপ্পড় বেড়েছে তৃণমূলের। এরপরেও বলবেন যে রাহুর দশা শুরু হয়নি, শনির দশা শুরু হয়নি? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা জানিয়েছেন যে লজ্জা থাকলে এই স্পিকার বিমান ব্যানার্জি পদত্যাগ করুন। মিনিমাম যদি লজ্জা থাকে, মিনিমাম যদি হায়া থাকে, মিনিমাম যদি শরম থাকে। আর কি চলছে বলুন তো? এই শুভেন্দু বাবুকে ঠেকানোর জন্য, তার যে অপ্রতিরোধ্য যে গতি সেটাকে আটকানোর জন্য, জানি না দেখুন কারা করেছে। আজকে একটা ফোন এসছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে, সেই ফোন নাম্বারটা দেখা যাচ্ছে সৌদি আরবের নাম্বার, আর যিনি করছেন তিনি হিন্দি ভাষায় বলছেন, তার দাবি যে আমি পাকিস্তান থেকে বলছি, বেশি বাড়াবাড়ি করো না ইত্যাদি। হুমকি ফোন। মানে পশ্চিমবঙ্গের একজন রাজনীতিক, তাকে নাকি পাকিস্তান থেকে ফোন করা হচ্ছে। ভাবুন এর পেছনে কারা আছে, কে আছে সেসব আমরা জানি না, কিন্তু একটা ফোন এসছিল এবং সেখানে হুমকি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টা জানানো হয়েছে। কয়েকদিন আগে শুভেন্দুবাবু অমিত শাহের সঙ্গে দেখা করে এসছেন এবং ভোটের আগে একটা বড় খেলা হবে, যেটা বারংবার আপনাদেরকে আমরা জানাচ্ছি, সেই খেলা তো হবেই। আসলে আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন আমাদের যারা সিনিয়র বস, তিনি একদিন বলেছিলেন যে চালাকি দিয়ে ফোঁড়া ফাটানো যায়, পাহাড় ফাটানো যায় না। চালাকি দিয়ে ফোঁড়া ফাটানো যায়, পাহাড় ফাটানো যায় না। তৃণমূলের 2008 সাল থেকে যে চালাকিটা শুরু হয়েছে, 2025-এ এসে সেই মঙ্গল বা বৃহস্পতি যাই বলুন, তাদের যে উত্থান সেটা এখন অবনমন শুরু হয়েছে, রাহুর দশা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এখনো যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।